সুধী নিউ ভিউয়ের দর্শক, আমি নিউ ভিউয়ের পক্ষ থেকে অভিক রহমান বলছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ভূ রাজনীতি। অর্থাৎ আমরা জানি যে আজকাল জিওগ্রাফিক্যাল লোকেশন বা আহ, একটা দেশের আহ, যেখানে অবস্থান, সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। ভূ রাজনীতি অনেক বছর ধরেই চলে আসছে, ভূ রাজনীতি নতুন কিছু না। এবং আমরা যেই ম্যাপটার কথা ভাবি, যে ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব ম্যাপ বা বিশ্ব মানচিত্র, সেটা কিন্তু অ্যাকচুয়ালি পলিটিক্যাল ম্যাপ বা রাজনৈতিক ম্যাপ। আমরা যে দেশ বলি সেগুলো রাজনৈতিকভাবে, ভৌগোলিকভাবে পরিচিত বা পরিচিতি পায় বা ভাগ হয় বা বিভিন্নভাবে যে সীমানা তৈরি হয় সেগুলো কিন্তু রাজনৈতিক সীমানা। এটা খুব একটা যে আগে যেগুলো ছিল, যে মানে আহ, ভূগোল ভিত্তিক সীমানা, অর্থাৎ পাহাড়, নদী, সমুদ্র, এগুলো একটা দেশ থেকে আরেকটা দেশকে ভাগ করতো বা একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলকে ভাগ করতো। এখনো সেগুলো আছে, একদম যে নাই তা না, তবে সেগুলো ছাড়িয়ে এখন একটা দেশের জায়গা কোথায় বা কোন অঞ্চলে দেশটা রয়েছে, সেটার উপরে অন্যান্য দেশের সম্পর্ক নির্ভর করে বা পরিবর্তিত হয়। যেমন এখন বাংলাদেশ, বাংলাদেশের এমন একটা ভূ রাজনৈতিক বা ভৌগোলিক অবস্থান, যেটা বে অফ বেঙ্গলে পড়েছে। এবং এই বে অফ বেঙ্গল নিয়ে অনেক দেশেরই ইন্টারেস্ট আছে। বেসিক্যালি এটা একটা ট্রেড ইন্টারেস্ট, এবং ট্রেডের সাথে সাথে সিকিউরিটিও চলে আসে। আহ, আমরা আজকে যে কথাগুলো বলতে চাচ্ছি, যে ভূ রাজনীতির কারণে আহ, একটা দেশের যে কূটনৈতিক চিন্তাধারা, সেটা কিভাবে বদলায় বা সেটাকে কিভাবে আয়ত্ত করতে হয়। এটা কোনো একাডেমিক ডিসকাশন না, এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, যা ঘটছে পৃথিবীতে সে ব্যাপারে। যেমন আমেরিকা গ্রিনল্যান্ডকে চাচ্ছে তাদের অঞ্চল হিসাবে একীভূত করতে। এমনকি আহ, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বা পরবর্তীতে ব্যবসা বা মানে কিনে নেওয়ার কথা বলেছেন, এবং যার কারণে সেখানে অনেক টাকা দিতে হবে ডেনমার্ককে কিনতে গেলে। উইচ মিনস, যেটা নিয়ে আমেরিকায় একটা শোরগোল উঠেছে, যে তার মানে আমেরিকান জনগণকে তাদের ট্যাক্স পেয়ার মানি থেকে ওই টাকাটা ডেনমার্ককে দিতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে যে ড্যানিশ যারা, যে গ্রিনল্যান্ডের যারা অধিবাসী, তারা চাচ্ছে না যে একটা ড্যানিশ কলোনি থেকে তারা মাত্র প্রসেসে এসছে যে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন হিসেবে দাঁড়াবে, এখন সেমি অটোনমি আছে, সেখান থেকে আবার আমেরিকার আন্ডারে চলে যাবে, সেটাও তারা চাচ্ছে না। আবার নেটো সাথে যেই সিকিউরিটি কন্ট্রাক্ট আছে আমেরিকার, সে অনুযায়ী আমেরিকাও নেটোর পার্ট এবং ডেনমার্কও নেটোর পার্ট, যার ফলে গ্রিনল্যান্ডও নেটোর পার্ট। এখন আমেরিকা বলছে যে উত্তরে গ্রিনল্যান্ডে তাদের জায়গাটা দরকার, বিকজ উত্তরে রাশিয়া আছে এবং চায়না এখানে দখল করে নিবে। কিন্তু বিভিন্ন সূত্রে জানা গেছে যে রাশিয়া বা চায়নার কোনো কিছু সেখানে দেখা যাচ্ছে না, বরঞ্চ আমেরিকার বেইজই আছে গ্রিনল্যান্ডে। তো এই সমস্ত জিনিসের ভিতরে একটা প্রধান জিনিস যেটা দেখা গেছে, যে গ্রিনল্যান্ডের যেই বিভিন্ন জায়গা, গ্রিনল্যান্ড কিন্তু অলমোস্ট ইউরোপের অলমোস্ট হাফ কোয়ান্টিটি, ইয়ে মানে এরিয়া ওয়াইজ, তো অনেক বড় একটা জায়গা। এবং সেখানে আমেরিকার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট তো থাকবেই এবং আছেও, এবং বেজও আছে। বাট আমেরিকা যখন এটাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে চেষ্টা করছে বা 51st স্টেট হিসাবে ঘোষণা করার চিন্তা ভাবনা করছে, তখন ন্যাটো তাদের, ন্যাটোর যেই পলিসি, সেটা হচ্ছে একটা দেশ যদি আক্রান্ত হয়, সবাই এটা নিজেকে আক্রান্ত হয়েছে বলে মনে করা হয়, তো তারা তাদের সহযোগিতায় আসে। তো ন্যাটো বিশেষ করে ইংল্যান্ড, দেন ফ্রান্স এবং জার্মানি, যারা মেজর ভূমিকা রাখছেন নেটোতে, তারা তাদের এই পরিস্থিতিতে তাদের যেটাকে বলে এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজের জন্য কিছু সোলজার পাঠিয়েছে।
গ্রিনল্যান্ডে। এটা একটা সিম্বলিক, ইটস নট এনিথিং যে আমেরিকার এগেনস্টে বা কিছু না, এটা একটা সিম্বলিক ব্যাপার, বাট এই মুহূর্তে এটা ইম্পর্টেন্ট। এবং এছাড়াও ডেমোক্রেটদের যারা কংগ্রেসম্যান এবং সেনেটর, তারা এই ট্রাম্পের এই ঘোষণার পরপরই তারা গ্রিনল্যান্ডে গেছে, ড্যানিশদের সাথে আলাপ করেছে, গ্রিনিশদের সাথেও আলাপ করেছে। বিভিন্নভাবে তারা এই আলাপগুলো চালাচ্ছে এবং কন্টিনিউ করবে বলেছে ডিপ্লোম্যাটিক ভাবে। তো এই হচ্ছে গ্রিনল্যান্ডের পরিস্থিতি। এবং তার মূল যেটা কারণ, সেটা অনেকে মনে করছেন যে ওখানে অনেক রেয়ার আর্থ ম্যাটেরিয়াল পাওয়া গেছে, যেটা অনেক বেশি, এবং আরো যেগুলো পাওয়া গেছে এবং যেগুলো আনট্যাপড আছে অনেক বেশি। তবে ওইখানে এগুলো উদ্ধার করা বা এগুলো বের করা খুব টাফ, কারণ এটা বরফে ঢাকা থাকে। তবে আজকাল বরফ গলে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, এবং অনেক জায়গা ইজি হচ্ছে যাতায়াতের জন্য। তো এগুলো একটা ইস্যু, জিওপলিটিক্যাল ইস্যু। এছাড়াও ভেনেজুয়েলাতে যে ট্রাম্পের বা আমেরিকানদের যেই কি বলে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা বা চেঞ্জ করা, এটাও অয়েলের কারণে। যদিও তারা বলছে সিকিউরিটি এবং ড্রাগস এই সমস্ত ব্যাপার আছে, হয়তো আছে, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি ইম্প্যাক্ট হচ্ছে অয়েলে গিয়ে পড়ছে। এটাও আমেরিকার ব্যাকইয়ার্ডে, লাইক গ্রিনল্যান্ড, মানে ব্যাকইয়ার্ড মানে ল্যাটিন আমেরিকাতে, মানে আমেরিকার কাছেই। আমেরিকা এতদিন আর মিডল ইস্ট, এশিয়া, এই সমস্ত জায়গায় কনসেন্ট্রেট করছিল। বিশেষ করে একটা সময় ইন্দো প্যাসিফিক করে আরো বেশি কনসেন্ট্রেট করছিল, ইন্ডিয়া চায়নার রিলেশন এবং আমেরিকা চায়নার রিলেশন, আমেরিকা ইন্ডিয়া রিলেশন, এবং এই অঞ্চল সাউথ এশিয়ান অঞ্চলে যেখানে বাংলাদেশও আছে। তো ওই ইন্দো প্যাসিফিকে বাংলাদেশকেও অনেক যোগ করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখছে যে আমেরিকা দেখছে জিওপলিটিক্যালি তার যেই, ইকোনমিক্যালি তার যে ব্যাকইয়ার্ড, তার ঘরের কাছের জায়গাতেই চায়না ঢুকে যাচ্ছে, রাশিয়া ঢুকে যাচ্ছে, আমেরিকা কিছু করছে না, অন্যদিকে তাকাচ্ছে। এবং কয়েকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট জিও পলিটিক্স আর জিও ইকোনমিক্স। এর ভিতরে যেটা হচ্ছে যে আমেরিকা অলরেডি যে সিকিউরিটিতে তারা এত এগিয়ে আছে, যেখানে চায়না বা রাশিয়া বা ইন্ডিয়া বা আরো অন্যান্য যে সমস্ত দেশ, তারা তার ধারে কাছে যেতে অনেক সময় লাগবে। সো আমেরিকা কন্ট্রোল দেয়ার সিকিউরিটি। এবং মাদুরাকে তুলে নিয়ে এসে আসায় এটা আরো প্রমাণ করলো যে তাদের কন্ট্রোলটা কত বেশি ওয়ার্ল্ডে। দ্বিতীয় জিনিস যেটা নিয়ে আমেরিকা চিন্তিত ছিল বা চিন্তিত, সেটা হচ্ছে তেল বা মিনারেল, যেগুলো আছে, রেয়ার আর্থ মিনারেল, এগুলো নিয়ে চিন্তিত ছিল। এবং এগুলো তারা মোটামুটি বিভিন্ন জায়গায় কন্ট্রোল করতে পেরেছে, কারণ মিডল ইস্টে তো মেইনলি তেলটা নেয় মিডল ইস্ট থেকে আমেরিকানরা। তো মিডল ইস্টে প্রায় প্রতিটা দেশেই যেখান থেকে তেল নেয় আমেরিকান বেজ আছে। সো দে আর কন্ট্রোলিং দেয়ার সিকিউরিটি, লাইক যেগুলো হচ্ছে আর্মি বা ওয়ার গেম বা ওয়ার অ্যাফেয়ার্সে যা লাগে, সেটা তারা অনেক এগিয়ে। এবং ইয়েতেও তারা অনেক এগিয়ে এই তেল কন্ট্রোলের ব্যাপারে। আর থার্ড যেটা জিনিস এখন নতুন করে শুরু হয়েছে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমেরিকা বা কম্পিউটার, যেটা আমেরিকা বলছে যে এটাকে তারা বলছে প্যাক্স সিলিকা। প্যাক্স সিলিকা মানে এই সিলিকন ইন্ডাস্ট্রির বা সিলিকা থেকেই তো কম্পিউটার চিপস এবং বিভিন্ন জিনিস তৈরি হয়। তো এই জিনিসের জন্য তারা একটা প্যাক্ট করছে বিভিন্ন দেশকে নিয়ে। তার কারণ হচ্ছে যে এই আমেরিকা যারা, সরি, যে সিলিকন, এই এখানে যেই কম্পিউটার বানাতে, চিপস বানাতে, আইফোন বা বিভিন্ন জিনিস বানাতে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, আজকাল আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইভেন ওয়ারফেয়ারও তৈরি হয়ে গেছে, রেডারে, ফাইটার জেটগুলোতে এই সমস্ত টেকনোলজি ইউজ করা হচ্ছে। তো এগুলো করতে গেলে যেটা লাগে, একটা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল কিছু লাগে। এর ভিতরে লিথিয়াম খুব ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু ইয়েতেও পাওয়া গেছে, গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণে। তবে এগুলো এখন মজুদ আছে 50%-ও বেশি, অনেকে বলে 85% অফ দ্য ওয়ার্ল্ড রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ইজ চায়না। সো চায়না, একমাত্র আমেরিকার পার্সপেক্টিভে চায়না সবচেয়ে বেশি এগিয়ে আছে এই সিলিকা
ইন্ডাস্ট্রি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি বা কম্পিউটার বলি বা ইন্টারনেট, যাই বলি না কেন, এই টেকনোলজিতে চায়নার আপার হ্যান্ড বেশি, যার কারণে চায়নার সাথে খুব একটা জুৎসই করতে পারছে না ট্যারিফ এবং বিভিন্ন জিনিসে আমেরিকা। তো এই জন্য সেই প্যাক্সটা তৈরি করেছে, সিলিকা প্যাক্স, প্যাক্স সিলিকা, এবং এটার সাথে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, যে সমস্ত জায়গায় মানে অনেকগুলো নিয়ে তারা চেষ্টা করবে যে 2030 বা 35-এ গিয়ে চায়নাকে ওভারটেক করতে। এর ভিতরে ইন্ডিয়াও জড়িত আছে, ইন্ডিয়াকেও একটা অফার দেওয়া হয়েছে। এখন ইন্ডিয়া কতদূর কি করতে পারবে, কতদূর টাকা এখানে ঢালবে বা কি করবে, ইটস এ ম্যাটার অফ কন্ট্রিবিউটিং মানি এজ ওয়েল, সেটার উপর ডিপেন্ড করবে। বাংলাদেশ হয়তো এখানে নাই বা আমি শুনি নাই। তো এখন এরকম একটা পরিস্থিতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ওই দিন ইন্ডিয়া চায়নার সেন্টার ফর চাইনিজ স্টেবিলাইজেশন, তার ভাইস প্রেসিডেন্ট ভিক্টর গাও, উনি প্রায়ই আসেন, কথা বলেন, পলিসি লেভেলের কথাবার্তা বলেন। উনি বলছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেইন প্রবলেমটা হচ্ছে কোনো একটা দেশ এটাকে যদি কন্ট্রোল করে, তাহলে হিউম্যান কাইন্ডের জন্য প্রবলেম হয়ে যাবে, হিউম্যান কাইন্ড স্লেভারিতে চলে যাবে, এবং জব টব তো যাবেই। তো উনি বলছিলেন যে এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত, এবং খুব কম কস্টে সবাই যাতে পেতে পারে, সারা পৃথিবীর মানুষ যাতে পেতে পারে, তাহলে ওই প্রবলেমটা থাকবে না যে একটা দেশ, যেমন যেটা হয়েছিল নিউক্লিয়ার ইয়ের জন্য, নিউক্লিয়ার পাওয়ারের জন্য, যখন একটা দেশ নিউক্লিয়ার পাওয়ার অর্জন করলো, তখন অন্যরাও চিন্তা করলো যে আমরা যদি না পারি, যেমন ইন্ডিয়া যখন নিউক্লিয়ার পাওয়ার অর্জন করলো, তখন পাকিস্তান চিন্তা করলো যে সে যদি না পারে, তার এটা একটা মানে অস্তিত্ব আহ, নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ঠিক তেমনি যখন ইন্ডিয়া বাংলাদেশকে থ্রেট করে যে তারা নিউক্লিয়ার পাওয়ার, তাদের সাথে বুঝে শুনে কথা বলতে হবে, না হলে এটা প্রবলেম আছে, এরকম অবস্থায় বাংলাদেশেরও আসলে চিন্তা ভাবনা করা উচিত। যেমন নর্থ কোরিয়া নিউক্লিয়ার পাওয়ারে যখন এনরিচ করে, তারপর থেকে কিন্তু নর্থ কোরিয়া সিকিউরড। নর্থ কোরিয়ার অনেক প্রবলেম ছিল, কিন্তু তাদেরকে এক্সটার্নাল প্রবলেমে পড়তে হচ্ছে না। 2 দিন আগে শুনলাম যে রিসেন্টলি পালিয়ে যাওয়া গত সরকারের পররাষ্ট্রমন্ত্রী, উনি আবার ইউএনেও ছিলেন অনেক বছর, উনি যেমন মিয়া বিবি টাইপের সম্পর্ক তৈরি করেছিলেন ইন্ডিয়ার সাথে। আহ, উনি বললেন যে পালিয়ে যেয়ে নিউ ইয়র্কে, উনি বললেন যে নিউ ইয়র্কে বা আমেরিকার কোনো জায়গা থেকে একটা টক শোতে উনি ইন্টারভিউ দিলেন, এবং উনি বললেন যে আহ, আমরা সিকিউরিটিতে আমরা বেশি টাকা পয়সা ঢালি নাই, বিকজ আমরা চেয়েছি জনগণের জন্য কাজ করতে। এর মতো আহাম্মকি তো কিছু হতে পারে না। একটা দেশ তার সিকিউরিটিকে অবশ্যই এনশিওর করবে, এবং যার কারণে 2030 সিকিউরিটি ফোর্স এর যে ডেভেলপমেন্ট বাংলাদেশের, সেই প্ল্যান করা হয়েছিল, সেই অনুযায়ী আর্মি, এয়ারফোর্স, নেভি তারা অ্যানালাইসিস করেছে কার কাছ থেকে কি নিবে না নিবে। কারণ এখন যেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে ধরনের মুভমেন্ট দেখছি আমরা, আহ, উম, কি বলে, সিকিউরিটিতে নিরাপত্তাজনিত কারণে, সেই মুভমেন্টগুলো খুব হঠাৎ করে তো হয়নি। এটা আগেই ছিল, প্ল্যানগুলো ছিল, ইনফরমেশনগুলো ছিল। তারপরে মডার্ন ইনফরমেশন বা মানে আধুনিক কালে যা যা ঘটেছে, সেই সমস্ত জিনিস, যেমন পাকিস্তানের জেট, J-17, সেটা কিনতে চাচ্ছে বাংলাদেশ, 4th জেনারেশন জেট। এগুলো তো ব্যাটল টেস্টেড জেট। এছাড়াও চায়না থেকে নিবে। তো আমেরিকা বলেছিল বাংলাদেশকে যে তোমরা আগে 4th জেনারেশনে যাও, এবং চায়নার উপর অত কি বলে, অত ভরসা না করে বা অত বেস না করে তোমরা ইউরোপ থেকে, আমেরিকা থেকে হয়তো জিনিস কেনা অনেক কষ্টসাধ্য, বিকজ অনেক ব্যয়সাধ্য এবং অনেক কিছু মেনটেন করতে হয়। এ থেকে যেমন ইটালি থেকে বাংলাদেশ টাইফুন জেট কেনার চিন্তা ভাবনা করছে। তো এই জিনিসগুলো কিন্তু হুট করে হয়নি, এগুলো কিন্তু আগের ছিল। কিন্তু আগের গভর্নমেন্ট, ওই যে আবুল মোমেন সাহেব যেটা বললেন যে আগের গভর্নমেন্ট ভেবেছে জনগণের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করতে গিয়ে তারা কি করেছে, তারা হাজার হাজার লাখ লাখ কোটি টাকা লুট করে নিয়ে পালিয়ে গেছে। এটা হচ্ছে তাদের জনগণের জন্য কাজ। আর্মিতে তো হয়তো এটা করতে পারতো কিনা সন্দেহ, যদিও করতে পারে। যে কিনতে গেলে এর আগে আমরা দেখেছি রাশিয়ান মিগ নিয়ে একটা কেস ছিল শেখ হাসিনার এগেনস্টে। তো সেটাকে পরে ডিসমিস করে দেওয়া হয়েছে, উনি পাওয়ারে আসার পরে সবই ডিসমিস হয়ে গেছে।
তো এই জিনিসেও কারাপশন হবে না তা না, হতে পারে, বাট হয়তো ঝামেলা বেশি, এই জন্য তারা এটা করছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা শুনেছি যে ইন্ডিয়াও চাচ্ছিল বাংলাদেশ যাতে অত ডেভেলপ না করে। করার কারণ দরকার কি, ইন্ডিয়া তো আছেই, দে উইল হেল্প আস। কিন্তু ইন্ডিয়া যে কি পরিমাণ হেল্প করতে পারে সেটা আমরা দেখেছি যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট এবং শেখ হাসিনা পালিয়ে গেল, তখন দেখেছি ইন্ডিয়া কি পরিমাণ হেল্প করতে পারে। এখন জিও পলিটিক্সে আরো অনেকগুলো ঘটনা ঘটছে, যে ইরানে যখন আমেরিকা অ্যাটাক করতে গেল, বলল ট্রাম্প যে অ্যাটাক করব, তখন সৌদি আরব এবং কাতার তারা ঘোষণা দিল যে তাদের জমি ইউজ করা যাবে না, মানে আমেরিকান বেস যেগুলো আছে সেগুলো ইউজ করা যাবে না। তার কারণ হচ্ছে এবং সেই কারণেই তার কারণ হচ্ছে ইরান বলেছে যে যদি আমাদের উপরে অ্যাটাক হয় তোমাদের বেস ইউজ করে, তাহলে আমরা কিন্তু অ্যাটাক করবো এবার। তো এই ভয়ে সৌদি আরব কাতার এরা আমেরিকাকে জানিয়েছে যে আমাদের এটা ইউজ করা যাবে না। ফলে আমেরিকাও দেখলো যে এটা একটা বিপদে পড়ে গেল, এবং তারপরে তারা একটা নেগোসিয়েশন করলো যে ইরানে যারা ধরা পড়েছে আন্দোলন করতে গিয়ে বা বিভিন্ন স্পাইং করতে গিয়ে, তাদেরকে 800 জনের মতো ফাঁসি দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা নেগোসিয়েট করেছে যে এটা না দিলে আমরা তাহলে এটা করবো না, সামথিং লাইক দিস। এবং সেই অবস্থায় এখন বিরাজমান। ইরানের সাথে আবার রিসেন্টলি যে একটা প্যাক্ট হওয়ার কথা শুনছি, এটা বিভিন্ন জায়গায় এখনো হয়তো অফিসিয়ালি হয়নি, যেমন সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা ইসলামিক ন্যাটো টাইপের প্যাক্ট হয়েছে, যে যে কোনো কান্ট্রি এফেক্টেড হলে বা অ্যাটাক হলে আরেকজন সেখানে এগিয়ে আসবে। ঠিক তেমনি এখন এরকম একটা অ্যারেঞ্জমেন্টে যেতে চাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইরানও হয়তো যেতে চাচ্ছে। তো এরকম একটা ঘটনা ঘটছে, যেটা আমরা শুনছি ইন্ডিয়ান চ্যানেলগুলোতে, যে তারা খুব এই ব্যাপার নিয়ে খুব কনসার্ন, এবং এই প্যাক্টে বাংলাদেশেরও জয়েন করার সম্ভাবনা আছে যদি বাংলাদেশের সিকিউরিটি অ্যাট রিস্ক হয় ফ্রম ইন্ডিয়া অ্যান্ড বার্মা। এছাড়াও চায়না, পাকিস্তান মিলে বার্মায় তারা কিছু কাজ কারবার করছে রিজিওনাল। এবং কয়েকদিন আগে চায়নার একটা নিউজ পেপারেও এসছে যে ওয়াই ইন্ডিয়াস রিলেশনশিপ ইজ ব্যাড ফর উইথ বাংলাদেশ অ্যান্ড বার্মা, যেখানে রিজিওনাল যেই পাকিস্তান এবং চায়না আছে সেগুলোর থেকেও ওগুলো কেন খারাপ, ওদের সম্পর্ক খারাপ, এরকম একটা ব্যাপার, অর বিয়ন্ড দ্যাট। তো এই জাতীয় পরিস্থিতি চলছে। আম, ভারত তাদের উপমহাসাগর সেটাকে প্রোটেক্ট করতে চায়, যার ফলে বাংলাদেশ এবং মায়ানমারও পাশাপাশি আছে। আর ভারতে অনেক টাকা পয়সা ইনভেস্ট করেছে সুয়াতিতে, পোর্টে, যেটা এখন বার্মা দিতে চাচ্ছে না, যেটা চায়নার হাতে তুলে দিতে চাচ্ছে বিকজ অফ দের আরাকান আর্মির যেই অ্যাক্টিভিটিস। এদিকে রোহিঙ্গা তো রয়েছেই বাংলাদেশের কারণে, আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং এখানে আমেরিকা, ইংল্যান্ড এরা এখানে ফান্ড দিচ্ছে। সো দিস ইজ অলসো দেয়ার কনসার্ন। সো এই সমস্ত জিওপলিটিক্যাল ইস্যুগুলো আসলে আমাদের সম্পর্ক, এক দেশের সাথে আরেক দেশের সম্পর্কগুলোকে ডিসাইড করে। এছাড়াও এগুলো ছাড়াও যেটা চলছে সেটা হলো যে পাকিস্তান চায়না একটা উম, আলোচনা করেছে, তারা একটা প্যাক্ট তৈরি করেছে, এবং ওখান থেকে যে তাদের ডেপুটি মিনিস্টার অর ফরেন মিনিস্টার ইসাকদার, উনি ফোন করেছিলেন আমাদের ফরেন অ্যাডভাইজার তৌহিদ সাহেবকে, এবং তারা অনেকক্ষণ ধরে কথা বলেছেন, এবং তারা তাদের স্টেটমেন্টে দেখেছি সেখানে বাংলাদেশের প্রতিরক্ষাও তারা ইনক্লুড করেছে, চায়না এবং পাকিস্তান। সো এই সমস্ত কারণে নতুন একটা সিচুয়েশন তৈরি হয়েছে ভূ রাজনীতিতে। ভূ রাজনীতির সাথে ভূ অর্থনীতি খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং তার সাথে প্রতিরক্ষাও ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমি একটা জাহাজ যাবে, সেই জাহাজে অ্যাটাক করবে, সেখান থেকে আমি মালামাল পাঠাবো, সেটা পাঠাতে পারবো না, সেগুলোর এনশিওর করা দরকার, যেটা হচ্ছে নিরাপত্তা। তো এগুলো একটার সাথে একটা আঙ্গাঙ্গিক ভাবে জড়িত। বাংলাদেশ ওই ওই ট্রেন্ডে উঠেছে, ভূ রাজনৈতিক ট্রেন্ডে এবং ভূ অর্থনীতির ট্রেন্ডে। আর সেখানে বিভিন্ন দেশের সাথে বিভিন্নভাবে সম্পর্ক তৈরির একটা আহ, পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যেটাকে বলে প্রয়োজনীয়তাও তৈরি হয়েছে। রিসেন্টলি
আমেরিকা বা ইন্ডিয়াকে কয়েকটা মাস সময় দিয়েছিল চাবাহার যে পোর্টটা আছে ইরানে সেটাতে কাজ করার, এবং ইন্ডিয়া ভেবেছিল হয়তো আরো এক্সটেনশন হবে, কিন্তু রিসেন্টলি আমেরিকা 2 মাসের একটা সময়সীমা বেঁধে দিয়েছে, এর ভিতরে বন্ধ করে দিতে হবে। সো ইন্ডিয়াও এই ব্যাপারে, যে ইন্ডিয়া থেকে ইয়েতে যাবে, ভারত থেকে ইরান হয়ে আফগানিস্তান যাবে এবং ওখান থেকে সেন্ট্রাল এশিয়া যাবে, এটা ছিল প্ল্যান। আম, তো সেই প্ল্যানে এখন একটা বাধা পড়েছে, কারণ আমেরিকা বলেছে ইরানের সাথে যে কোনো চুক্তি, যে কোনো ট্রেড, যে কোনো অয়েল বা যে কোনো জিনিস যারা নিবে তাদের উপরেও 25% ট্যারিফ বসিয়ে দেওয়া হবে। তো ইন্ডিয়া এখন এই রিস্কটা নিতে চাচ্ছে না, যে আরো 25%, কারণ এর আগে আরেকটা ঘোষণা এসেছিল 500%, সেটার এখনো কোনো কংগ্রেশনাল মনে হয় হিয়ারিং বা কংগ্রেশনাল কোনো ডিবেট হয়নি, এবং কোনো ডিসিশনও হয়নি, হওয়ার কথা ছিল কিন্তু এখনো হয়নি। কিন্তু এই 25%ও কম না। তো তারা সরে গেছে চাবার থেকে, যার ফলে আফগানিস্তানে আবার আরেকটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। আফগানিস্তানে তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো ছিল, বা ইন্ডিয়ার সাথে নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছিল, যে তারা, এবং যার ফলে পাকিস্তান ওয়াজ আন্ডার ট্রাবল, এবং পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল বা হচ্ছে বা চলছে, সামথিং লাইক দিস। এটা একটা প্রক্সি ওয়ার টাইপের একটা ঘটনা। এবং পাকিস্তান এর সাথে বর্ডারে, যেহেতু ইন্ডিয়ার একটা বর্ডার আরেকটা বর্ডার আফগানিস্তান, এইভাবে একটা ডুয়েল, দুই দিকের একটা অ্যাটাকিং সিচুয়েশন তৈরি হচ্ছে। বাট এখন যেটা হয়েছে, এই চাবাহার চলে গেছে এবং আরো কয়েকটা ইস্যু আছে যেগুলোর কারণে আফগানিস্তানের যেই, যে তালিবান, যে যারা এখন ক্লেম করছে যে এই পররাষ্ট্র মন্ত্রী ছিল, ইন্ডিয়া ভিজিট করে আসলো, তাদের গ্রুপটা, তারা এখন বিপদে পড়ে গেছে, তাদের ভিতরেই এখন কনফ্লিক্ট তৈরি হয়েছে এবং তাদের ভিতরেই মারামারি চলছে। সো ইটস নট আ গুড সিচুয়েশন ইন আফগানিস্তান। এবং ইন্ডিয়াও একটু কোণঠাসা অবস্থায় আছে, ভারত। তো ভারতের বাংলাদেশের সম্পর্ক, এই জিওপলিটিক্যালি ভারত বাংলাদেশের সম্পর্ক বা ভারত দক্ষিণ এশিয়ার সম্পর্কগুলো তারা কিভাবে দেখছে, নেইবার ফার্স্ট থেকে এখন ইন্ডিয়া ফার্স্টে চলে গেছে। যেমন আমেরিকা ফার্স্ট বলছিল, মেক আমেরিকা গ্রেট এগেইন, অর আমেরিকা ফার্স্ট, ট্রাম্পের যেই স্লোগান, সেই স্লোগান ইন্ডিয়াও নিয়েছে, মেক ইন্ডিয়া ফার্স্ট এগেইন বা সামথিং লাইক দিস। তো তারা এখন কি নেইবারের সাথে কি করবে আর নিজেদেরকে কিভাবে ফার্স্ট করবে, এই নিয়ে চিন্তা ভাবনা তৈরি হয়েছে। দে হ্যাভ চেঞ্জ দেয়ার স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি, দে হ্যাভ চেঞ্জ দেয়ার ইস্যুস। আরেকটা জিনিস যেটা হয়েছে, যে রিসেন্টলি এএনআই, ভারতীয় নিউজ এজেন্সি, তারা একটা রিপোর্ট করেছে এবং কয়েকটা নিউজ পেপারে এসেছে যে খালিস্তানি যেই গ্রুপ, খালিস্তানি গ্রুপ বাংলাদেশের কিছু ক্রিমিনালদের সাথে জয়েন করে বাংলাদেশ থেকে টেরোরিস্ট পাঠাবে, এবং ইন্ডিয়ার ভিতরেও কোলাবোরেট করে তারা এই যে যে ডেমোক্রেটিক ডে আসছে আহ, ইন্ডিয়ার, সেখানে একটা অ্যাটাক করবে। এই প্রথম দেখা গেছে যে পাকিস্তানকে তারা, ইন্ডিয়ানরা ইনভলভ করে নাই। হয়তো পাকিস্তানকে এখন বেশি ইনভলভ করলে তাদের একটা প্রবলেম আছে, যে কারণ অনেক দেশই পাকিস্তানের সাথে যুক্ত। এছাড়াও পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার আছে, এছাড়াও সৌদি, ইরান, চায়না, টার্কি, তারা একটা মিত্র দেশ পাকিস্তানের জন্য। এটা, যার কারণে যেটা হচ্ছে যে এখনকার সবকিছুই হচ্ছে বাংলাদেশ বেসিস, অ্যাজ ইফ বাংলাদেশ টেরোরিস্ট পাঠাবে, বাংলাদেশ টেরর অ্যাটাক করবে, বাংলাদেশ সেভেন সিস্টার ছিনিয়ে নিয়ে যাবে। মানে পাকিস্তান থেকে এখন তাদের মানে ফোকাসটা, ভারতীয় ফোকাসটা, এবং বিশেষ করে আসাম এবং বাংলায়, পশ্চিম বাংলায় যে রিসেন্ট কামিং ইলেকশন হচ্ছে বা হবে, সেখানে যাতে একটা অ্যান্টি বাংলাদেশ, অ্যান্টি মুসলিম, অ্যান্টি সবকিছু দিয়ে একটা ভয়ের ভীতি সৃষ্টি করে তারা সেই ইলেকশনটা জিতে যেতে পারে, এটা হচ্ছে তাদের প্ল্যান। তো ভারতের জন্য অবশ্যই বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট, কারণ এখানে শিলিগুড়ি করিডোর আছে, উপরে তিব্বত, ভুটান আছে, নেপাল আছে, এবং ভুটানকে তো আমরা দেখতে পাচ্ছি যে চায়নাকে অনেকখানি অংশ ছেড়ে দিচ্ছে, অলরেডি অরুণাচলের কিছু অংশ নিয়ে নিয়েছে। এছাড়াও আম, কি বলে, কাশ্মীরের একটা অংশ, যেটা পাকিস্তান চায়নাকে দিয়ে দিয়েছিল, যেটা চায়নার অংশ, সেটাকে আবারও ক্লেম করছে ইন্ডিয়া, যে ডিসপিউটেড ল্যান্ড হিসাবে।
এবং চায়না সেখানে ঢুকে গেছে। তো এই সমস্ত জিনিস ঘটছে জিও পলিটিক্যালি। এছাড়াও আমরা যেটা দেখছি যে আম, রাশিয়া ইউক্রেন তো, মানে রাশিয়া ইউক্রেনকে নিয়ে নিয়েছে ইন এ সেন্স, কিছু অংশ তো দখল করেই নিয়েছে এবং সেটা তো ছাড়ছে না এবং ছাড়বেও না হয়তো। অন দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম, চায়নার একটা বড় ব্যাপার আছে তাইওয়ান একীভূত করা। ভারতও অনেক কিছু একীভূত করার প্ল্যান বা ম্যাপ করে রেখেছে, যার ভিতরে বাংলাদেশও পড়ে, এমনকি পাকিস্তানও পড়বে। আর আরো যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেগুলো তো পড়বেই। তো সবাই মানে কি বড় বড় কান্ট্রিগুলো এখন একীভূত করার নামে তারা আগ্রাসন চালাচ্ছে। চায়নার তাইওয়ান কেসটা অনেক আগের, কারণ তাইওয়ান তাদের কাছ থেকে একই ব্যাপার স্যাপার, কিন্তু তারপরেও এটা নিয়ে চিন্তা ভাবনা আছে। ঠিক তেমনি আমেরিকাও গ্রিনল্যান্ডকে নিতে চাচ্ছে। তো এই জাতীয় বড় বড় দেশগুলো এখনকার যেই কন্ডিশন দেখছি, যে তারা বিভিন্নভাবে যুদ্ধ বা অর্থনীতি বিভিন্ন কারণে বা বিভিন্নভাবে বিভিন্ন দেশকে আহ, নিয়ে নিতে চাচ্ছে নিজেদের অংশ হিসেবে, বা আহ, দেশকে দখল করতে চাচ্ছে। তো এই জিনিসগুলোর এখন আমরা দেখতে পাচ্ছি ভূ রাজনীতিতে, অবশ্যই ভূ অর্থনীতির কারণে। আর এই ভূ রাজনীতি যে শুধু ইন্টারন্যাশনালি হয় তা না, আন্তর্জাতিকভাবেই যে শুধু চলে তা না, তবে এই ভূ রাজনীতিটা বোঝা খুব দরকার যারা বাংলাদেশের রাজনীতি করেন বা করছেন। এটা না বুঝলে, যেমন আগের গভর্নমেন্ট শুধু ইন্ডিয়ার দিকে তাকিয়ে তাদের ভূ রাজনীতি করেছে, আর কোনো কিছুতে কিছু করে নাই, ইন্ডিয়ার কাছ থেকে যা পাওয়া গেছে সেটাই যথেষ্ট বলে মনে করেছে। যেমন আবুল মোমেন সাহেব একটা কথা বললেন, এটা তো কোনো স্টেটসম্যানশিপ কথা হতে পারে না। কারণ একদিকে বার্মা, আমাদের এখানে 11-14 লাখ রোহিঙ্গা বসে আছে, সেটা আমরা কোনো সলিউশন করতে পারছি না। আমরা যদি শক্তিশালী থাকতাম সেই সময়, তাহলে বার্মা এটা চিন্তা করতো না। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়াও বিভিন্নভাবে থ্রেট করে যাচ্ছে আমাদেরকে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে চিটাগাং হিল ট্র্যাক্স আছে ওইখানেও ইনসার্জেন্সি তৈরি করার চেষ্টা হচ্ছে। তো আমাদের যদি ওই ধরনের হেলিকপ্টার, ড্রোন, ওই ধরনের জিনিসপত্র আগে থেকেই থাকতো, তাহলে এগুলো করতে পারতো না। কারণ আমাদের টিকে থাকারও একটা ব্যাপার আছে। আমরা অত বড় কোনো দেশ না বা বড় কোনো কান্ট্রি না, কিন্তু আমাদের স্ট্রেংথ হচ্ছে আমাদের জনসংখ্যা, পপুলেশন। আপনারা দেখবেন যে যতই সুশীল সমাজ বলেন বা রাজনীতিবিদ বলেন, যতই তারা প্রো ইন্ডিয়া বা প্রো পাকিস্তান বা প্রো আমেরিকা বা প্রো হোয়াট এভার চায়না, হোয়াট এভার কান্ট্রি, বাট নট প্রো বাংলাদেশি, এই জিনিসটা যতই আমাদের এডুকেটেড এবং আমাদের যারা টক শোতে করেন বা মানে দেশীয় চিন্তা ভাবনা এদের যতই না থাকুক, আমাদের গ্রামগঞ্জে, বিশেষ করে বর্ডার এলাকাতে আপনি দেখবেন, এবং বিডিআর যারা আমাদের এখানে, বা এখন বাংলাদেশ রাইফেলস তো না, এখন হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড, তারা প্রায়ই বলে যে জনগণ আমাদেরকে হেল্প করেছে, জনগণ আমাদেরকে ইনফর্ম করেছে, জনগণ আমাদের বর্ডারে জনগণ খুবই দেশপ্রেমিক, এবং এটা আমি অনেক আগে থেকেই জানি। এবং দেশপ্রেমিক, এবং ইন্ডিয়ান বর্ডারের পাশে যারা আছে তারা খুব ইসলামিক। মানে এই ইসলামিক মানে টেরোরিজম না, এই ইসলামিক হচ্ছে এক টাইপের আইডেন্টিটি, এক টাইপের কি বলবো, যে নিজস্বতা তৈরি করা, এবং এটার মাধ্যমে একটা সংহতি তৈরি করা দেশের ভেতরেও। যদিও এটা ধর্মীয় কারণে না, এটা ধর্ম এবং সংস্কৃতি দুটো মিলনের একটা কারণ। বাঙালি মুসলমানের অনুযায়ী যেভাবে আমরা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হলাম, এবং আগে ভারত থেকে বিচ্ছিন্ন হলাম মুসলিম গ্রাউন্ডে, বাঙালি মুসলিম গ্রাউন্ডে, দুই বাংলা ভাগ হলো, বাঙালি এবং হিন্দু এবং মুসলিম গ্রাউন্ডে, ঠিক তেমনি পাকিস্তান থেকে আমরা আবার বাঙালি হিসাবে আত্মপ্রকাশ করলাম। মুসলিম তো ছিল, কিন্তু বাঙালি মুসলিম হিসাবে আরো জোরদার হলো, এবং তারপরে তো 71-এর পরে তো বাংলাদেশ একটা বাঙালি মুসলিম কান্ট্রি। এখানে আমি অন্য কোনো ধর্মকে আম, নিচু করছি না, সব ধর্মই এখানে আছেন যারা, সবারই কান্ট্রি এটা, তবে মেজরিটি হয়ে গেল। তো ওই কারণে ওই সমস্ত এলাকায় ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং বেশি, বা ওইখানে ইসলামিক ক্যাম্পেইন বেশি বর্ডারগুলোতে। তো আমাদের যে এই 18 কোটি লোক আছে, এই 18 কোটি লোক একটা বড় মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড, যার কারণে আমরা দেখছি যে রিসেন্টলি যে ক্রিকেটের
যেই একটা ঝামেলা তৈরি হলো আইসিসিতে, টি-20 ক্রিকেট, তারা দুইজন প্রতিনিধি পাঠাতে চেয়েছিলেন ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য। একজন প্রতিনিধিকে বাংলাদেশ ভিসা দিতে পেরেছে, আরেকজন প্রতিনিধি জয় শাহ, উনি ভারতে থেকে বাংলাদেশে ভিসা পাননি, বাংলাদেশ সরকার সেটা অ্যালাউ করেনি এবং তাকে অনলাইনেই থাকতে হয়েছে। তারা যেই কথাটা বলতে চেয়েছিল বাংলাদেশকে, বাংলাদেশের ব্যাপারটা বোঝার জন্য অন দ্য টেবল, ইন ফ্রন্ট অফ, মানে ফেস টু ফেস আলোচনায়, সেখানে বাংলাদেশ তাদের কথাগুলো বলেছে কেন যাচ্ছে না, সিকিউরিটি মেইন রিজন। এবং তারা ভেন্যু চেঞ্জ করার চিন্তা ভাবনা করছে বলেও শোনা গেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তারা যে ভেন্যু চেঞ্জ করতে গিয়ে তারা গ্রুপ চেঞ্জ করতে গেছিল, কিন্তু সেখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে যে যেই গ্রুপে আয়ারল্যান্ড ছিল তাকে চেঞ্জ করার, মানে তারা বলেছিল সেটা আয়ারল্যান্ড এখন সেটা করতে চাচ্ছে না, দে ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ দেয়ার ভেন্যু। যার ফলে আবার আর একটা জটিলতা তৈরি হয়েছে। লেটস সি কি করছে ভারত, কি করবে জানি না। তবে ভারতের উচিত আহ, এই ভূ রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে, যে বাংলাদেশের যেহেতু একটা পজিশন আছে ভারতের পাশেই, এবং এটাকে শান্তি শৃঙ্খলা রক্ষা করাটা ভারতের জন্য জরুরি, তো তাদের উচিত এই মেন্টালিটি নিয়ে চিন্তা ভাবনা করা এবং এই মেন্টালিটি নিয়ে এগিয়ে যাওয়া। রিসেন্টলি দেখলাম যে একটা ইস্যু আবার তৈরি হয়েছে যে ভারতের কমিশনার জামাতের আমিরের সাথে দেখা করেছিলেন উনি যখন অসুস্থ হয়েছিলেন। তো এটা অনেক দিন মুখ বন্ধ থাকার পর জয়সওয়াল বলেছেন যে এটা রুটিন। কিন্তু এর আগে ভারতের একজন ডিপ্লোম্যাট পঙ্কজ শরণ, উনি দুইবার ছিলেন বাংলাদেশে হাই কমিশনারের, তো উনি বলেছিলেন যে ওনারা যে ক্ষমতায় থাকে যে সরকারি দল, তারা ছাড়া অন্যদের সাথে তারা আলাপ টালাপ খুব একটা করতে পারেন না। অন্যান্য দেশ পারে কিন্তু তারা পারেন না তাদের বিভিন্ন কারণে। এটা এখন কনফ্লিক্টিং হয়ে গেল যে জয়সার কি এটা কি কি বানিয়ে বলল না, তাহলে পঙ্কজ শরণের কথাটা কি হলো, নাকি এখন তারা করতে পারছে অন্তর্বর্তী সরকারের সময়, সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু ইট ইজ নট দ্যাট যদি আমি পঙ্কজ শরণ কথা ধরি তাহলে এটা এই জিনিস হচ্ছে না। তো এদিকে আবার এএনআই এর কথাবার্তা, মানে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে পাকিস্তান থেকে টেরোরিজম বা থ্রেট, বাংলাদেশ ইজ দ্য ফার্স্ট থ্রেট এখন হয়ে গেছে তাদের কাছে। এবং যেটার কারণে আমার মনে হচ্ছে যে মোস্তাফিজের এই কেসটা মানে একটা থ্রেট, মানে ফার্স্ট থ্রেট করতে গেলে তো একটা কিছু তৈরি করতে হবে। জয়শঙ্কর এসে তো সব আহ, মানে আগুনে পানি দিয়ে যাচ্ছিলেন, এমন একটা অবস্থা, আগুন তো জ্বালানো যাচ্ছিল না। তো এখানে আমার মনে হয় যে ভারতের কিছু দ্বিচারিতা আছে এবং তাদের অনেক কিছুই তারা জানে না। যেমন রিসেন্টলি একটা নিউজ পড়ছিলাম আমি দি ওয়্যারে, যে সার্গেই গোর আমেরিকান অ্যাম্বাসেডর, উনি গেছেন দিল্লিতে, এবং ভারতে একটা হাইপ উঠেছে যে হ্যাঁ উনি এসছেন, এখন একটা বিরাট কিছু হবে, ভারতের এই অনেক প্রবলেম সলভ হবে, এবং উনি খুব পজিটিভলি বলছেন। সো দিস করবে। কিন্তু ওয়্যার যে নিউজটা করেছে, এটা 16 তারিখে প্রকাশিত হয়েছে, জানুয়ারিতে, ওয়ার্ড যে নিউজটা করেছে সেখানে তারা বলতে চাচ্ছে যে আমেরিকা আনসেন্টিমেন্টাল কাজ করছে, এবং কিন্তু ভারত বুঝতে পারছে না, এবং ভারত বলছে যে আমেরিকা এই করবে, ভালো কাজ কাজ করবে তাদের জন্য, সেন্টিমেন্টালি মানে বি সিম্প্যাথেটিক টু ইন্ডিয়া, সেই জিনিসটা করবে মনে করছে ভারতীয় লোকজন। এবং তিনি বলছেন যে ভারতের ডিপ্লোমেসি কারা করছে, ওই যে পঙ্কজ সরণের মতো যারা রিটায়ার্ড বা যারা সার্ভিং, এবং ভারতের মিডিয়া, ভারতের মিডিয়া কূটনৈতিক ব্যাপারগুলোকে ডিল করছে, যেমন তারা বাংলাদেশের ক্ষেত্রে ডিল করছে বা পাকিস্তানের ক্ষেত্রে ডিল করছে বা বিভিন্ন চায়নার ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, আমেরিকা তো বটেই। তো এবং অ্যাট দ্য সেম টাইম যারা অ্যাঙ্কর আছে, ওই যে কি একটা অদ্ভুত ধরনের অ্যাঙ্কর আছে ভারতের চ্যানেলে, নামটা আমার মনে থাকে না, তো উনি যে লাভ ঝাপ দিয়ে সমস্ত মিথ্যা কথা বলতে থাকেন, এগুলো হচ্ছে ভারতের কূটনীতির বেস। তো যার ফলে ভারত বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তাদের কূটনীতিটা হচ্ছে তাদের নিজস্ব রাজনীতির একটা অংশ, সেটাকে দিয়ে তারা আহ, রাজনৈতিক বৈতরণী পার হতে চায়। তো এখন যেই জিনিসটা আমি শেষ পরিশেষে বলবো, আমি আর বেশি লিঙ্গেন করব না, ভূ রাজনীতি এমন একটা জিনিস, এটাকে বলবো না যে কনস্ট্যান্ট, এটা বদলে যেতে পারে, এটা ডিপেন্ড অন ভূ অর্থনীতি।
এটা ডিপেন্ড অন একটা দেশের সাথে আরেকটা দেশের অর্থনীতি, সিকিউরিটি, এগুলোর উপরে। বাংলাদেশের এখন একটাই উপায়, সেটা হচ্ছে যে ভারত এবং মায়ানমার থ্রেট যদি কাটাতে হয়, তাহলে একটা প্যাক্টে যেতে হবে। কারণ বাংলাদেশের অত শক্তি নাই, বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ করতেও চায় না নিজেকে বাঁচানোর জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি এই ভারত যদি ক্রিকেটের ভেন্যুটা ঠিক মতো চেঞ্জ করে বাংলাদেশকে আইসিসিতে নিয়ে আসতে পারে, তাহলে একটা মোস্তাফিজ যে ইস্যুটা তৈরি হয়েছিল সেটাতে কিছুটা হলেও একটা ভালো পরিবেশ তৈরি হওয়ার সুযোগ তৈরি হবে। ক্রিকেট কূটনৈতিক আবার এগিয়ে যাবে। সো এই দুইটা জিনিস বলেই আপাতত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।